Feel for philosophy. Feel the thought, think the feeling. আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের 2025 27তম সেট পরীক্ষার দর্শন বিষয়ের 31 থেকে 40 এই 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। ডেসক্রিপশন বক্সে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারবেন। উপস্থাপনায় ফিল ফর ফিলোসফি। নমস্কার। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের 27তম রাজ্য যোগ্যতা পরীক্ষা মানে সেট তো হয়ে গেল গত সপ্তাহে। তো যারা দর্শন নিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আজকের আলোচনাটা আমার মনে হয় বেশ কাজের হবে। একদম। আনুষ্ঠানিক উত্তরপত্র তো আসবেই, কিন্তু হ্যাঁ, তার আগে আমরা দর্শন দ্বিতীয় পত্রের 10টা প্রশ্ন নিয়ে একটু গভীরে যেতে চাই, মানে প্রশ্ন নম্বর 31 থেকে 40। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু সঠিক উত্তরটা বলে দেওয়া নয়, তাই না? না না, একদমই না। বরং এই প্রশ্নগুলোর পেছনে যে দারুণ সব দার্শনিক ধারণা আছে, ফলিত নীতিশাস্ত্র, অস্তিত্ববাদ, হ্যাঁ, সেগুলো নিয়ে একটা জীবন্ত আলোচনা করা। তাহলে চলুন শুরু করা যাক। আমার মনে হয় আলোচনার জন্য 32 নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করলে ভালো হয়, একটা ভালো ভিত তৈরি হবে। হ্যাঁ, ওটা একটা দারুণ প্রশ্ন। প্রশ্নটা ছিল, ফলিত নীতিশাস্ত্র বা অ্যাপ্লাইড এথিক্সের শাখা কোনটি নয়? আর অপশনগুলো ছিল পরিবেশগত, ব্যবসায়িক, পেশাগত আর পরানীতিশাস্ত্র। এখানে সঠিক উত্তর হল ডি, পরানীতিশাস্ত্র বা মেটাএথিক্স। আচ্ছা, দেখুন, ফলিত নীতিশাস্ত্র মানে নামেই বোঝা যাচ্ছে এটা প্রয়োগ নিয়ে কাজ করে। বাস্তব জীবনের সমস্যা, তাই তো? একদম। ধরুন, পরিবেশ দূষণ নিয়ে আমাদের কি করা উচিত, বা ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা কি হবে। তার মানে পরিবেশ, ব্যবসা, পেশা এগুলো সবই ফলিত নীতিশাস্ত্রের অংশ। হ্যাঁ, কিন্তু পরানীতিশাস্ত্র বা মেটাএথিক্স ব্যাপারটা একটু অন্যরকম। সেটা কিরকম? ওটা আরও মৌলিক প্রশ্ন করে। যেমন, যখন আমরা বলি কিছু একটা ভালো বা মন্দ, তখন এই ভালো শব্দটার আসল মানে কি? এটা কি শুধু আমাদের একটা অনুভূতি, নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে? ও আচ্ছা, মানে এটা নীতিশাস্ত্রের নিয়মগুলো নিয়েই প্রশ্ন করে, নিয়মগুলো প্রয়োগ করা নিয়ে নয়। ঠিক ধরেছেন। তাই এটা ফলিত নীতিশাস্ত্রের শাখা নয়, বরং তার ভিত্তি। বেশ, পরিষ্কার হলো। তাহলে এবার প্রয়োগের জগতেই ফেরা যাক। পরিবেশ নিয়ে একটা প্রশ্ন ছিল 34 নম্বর। হ্যাঁ, ইকোসফি টি এর প্রবর্তক কে? সঠিক উত্তর আর্নেনেস। আর্নেনেস। হ্যাঁ, উনি তো ডিপ ইকোলজি বা গভীর বাস্তুবিদ্যার অন্যতম প্রধান মুখ। উনার মূল ধারণাটা ঠিক কি? খুব বিপ্লবী একটা ধারণা। উনি বলছেন, প্রত্যেকটা জীবন্ত জিনিসের, সে গাছ হোক বা পোকা, আচ্ছা, তার একটা নিজস্ব অন্তর্নিহিত মূল্য আছে, মানে ইনহেরেন্ট ওয়ার্থ। এই মূল্যটা কি মানুষের প্রয়োজনের উপর নির্ভর করে? না না, একদমই না। একটা গাছ মূল্যবান কারণ তার নিজের বেঁচে থাকার অধিকার আছে। সে আমাদের অক্সিজেন বা কাঠ দেয় বলে নয়। বাহ, এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই ওনার দর্শনের মূল কথা। ঠিক। মানুষ প্রকৃতির কেন্দ্রবিন্দু নয়, বরং তার একটা অংশ মাত্র। প্রকৃতির সব উপাদানেরই বেঁচে থাকার সমান অধিকার আছে। বেশ আকর্ষণীয়। আচ্ছা, আমরা 31 নম্বর প্রশ্নে একটু ফিরে আসি। হ্যাঁ, ইউজেনিক্সের প্রশ্নটা। ঠিক, ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যার প্রস্তাবনার উৎস কোথায় পাওয়া যায়? এর একটা খুব স্পষ্ট উল্লেখ আছে প্লেটোর রিপাবলিক বইতে। প্লেটোর রিপাবলিকে? হ্যাঁ, প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানে আইডিয়াল স্টেটে সমাজের রক্ষক বা গার্ডিয়ান শ্রেণীর জন্য নিয়ন্ত্রিত প্রজননের কথা বলেছিলেন। উদ্দেশ্য ছিল সেরা নাগরিকদের জন্ম দেওয়া, তাই তো? একদম, যাতে রাষ্ট্র শক্তিশালী থাকে। যদিও ইউজেনিক্স শব্দটা শুনলেই এখন একটা অন্যরকম অনুভূতি হয়। সে তো বটে। আধুনিক যুগে এটা একটা ভয়ঙ্কর বিতর্কিত ধারণা। কিন্তু এর দার্শনিক শিকড়টা কিন্তু প্লেটোর ওই চিন্তার মধ্যেই পাওয়া যায়। আচ্ছা, নীতিশাস্ত্রের জগৎ থেকে এবার একটু ভাষা আর যুক্তির জগতে যাওয়া যাক। লজিক্যাল পজিটিভিজম। হ্যাঁ, 35 নম্বর প্রশ্নটা ছিল, লজিক্যাল পজিটিভিস্টরা এক বিশেষ ধরনের বাক্যকে অর্থপূর্ণ মনে করেন, যার কোনো পরীক্ষণামূলক ভিত্তি না থাকলেও শুধুমাত্র পদের অর্থের কারণেই তা অর্থপূর্ণ। আর প্রশ্ন ছিল, নিচের কোনটি এই শ্রেণীর মধ্যে পড়ে না? এটা একটা দারুণ প্রশ্ন। দেখুন, লজিক্যাল পজিটিভিস্টরা বলতেন, একটা বাক্য অর্থপূর্ণ হয় দুটো উপায়। এক, যদি তাকে অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করা যায়। ঠিক যেমন, জল 100 ডিগ্রিতে ফোটে, এটা সংশ্লেষণী বা সিনথেটিক। আর 2, যদি বাক্যটা নিজের অর্থেই সত্য হয়, মানে অ্যানালিটিক। যেমন, একজন ব্যাচেলর, একজন অবিবাহিত পুরুষ, এর জন্য তো বাইরে তাকানোর দরকার নেই। একদম।
এখন অপশনগুলোর মধ্যে আর্সেনিক বিষাক্ত। এটা তো আমাদের পরীক্ষা করে জানতে হবে। ঠিক তাই। এটা একটা অভিজ্ঞতামূলক বা সিনথেটিক বাক্য। এর সত্যতা যাচাই করতে বাস্তব জগতে পর্যবেক্ষণ লাগবে। তার মানে এটা ওই নির্দিষ্ট শ্রেণীর মধ্যে পড়ে না। না, লজিক্যাল পজিটিভিস্টরা তো দর্শনের জগৎ থেকে সব অস্পষ্ট কাব্যিক কথা ছেঁটে ফেলতে চেয়েছিলেন। হ্যাঁ, দর্শনকে একেবারে নিখুঁত বিজ্ঞান বানানোর চেষ্টা আর কি। আচ্ছা, ভাষার গঠন নিয়ে আরেকজন বিখ্যাত দার্শনিকের কাজ নিয়েও প্রশ্ন ছিল, ৩৬ নম্বর। প্রারম্ভিক উইটগেনস্টাইন। হ্যাঁ, উইটগেনস্টাইনের বচন বা প্রপোজিশন নিয়ে কয়েকটা বক্তব্য ছিল, আর উত্তরপত্র বলছে সবগুলোই সঠিক। হ্যাঁ, উইটগেনস্টাইনের প্রথম দিকের বই ট্র্যাক্টেটাস লজিকুড ফিলোসফিকাস অনুযায়ী সবগুলোই সঠিক। ওনার ওই চিত্রতত্ত্ব বা পিকচার থিওরি অফ মিনিংয়ের কথা বলছেন? একদম। তার ধারণা ছিল ভাষা হলো জগতের একটা প্রতিচ্ছবি বা আয়না। আর সেই আয়নাটা তৈরি হয় সবচেয়ে ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে। ঠিক, যেগুলোকে তিনি বলছেন সরল বচন বা এলিমেন্টারি প্রপোজিশনস। আচ্ছা। আর এই সরল বচনগুলো সরাসরি জগতের বস্তুর সাথে জুড়ে থাকে, তাই প্রশ্নে দেওয়ার সবকটি বক্তব্যই তার ওই তত্ত্বের অংশ। কিন্তু জগতে তো এমন অনেক কিছু আছে যা ভাষা বা যুক্তির আয়নায় ঠিকঠাক ধরা যায় না। অবশ্যই। যেমন একাকিত্ব, স্বাধীনতা, বিশ্বাস। আর এটাই আমাদের আলোচনার পরের অংশে নিয়ে আসে অস্তিত্ববাদ। হ্যাঁ, ৩৭ নম্বর প্রশ্নটাতে ছিল একটা মেলাও ধরনের প্রশ্ন, কিছু বিখ্যাত উক্তি আর তাদের প্রবক্তা। এই প্রশ্নটা একাই অস্তিত্ববাদের একটা ছোট্ট সফর করিয়ে দেয়। প্রথম উক্তিটাই তো বেশ ধাক্কা দেওয়ার মতো। ফ্রেডরিক নিটসের ঈশ্বর মৃত। এর মানে কি ঈশ্বরের দৈহিক মৃত্যু তো নয়? না না, নিটসে আসলে ইউরোপীয় সমাজের দিকে তাকিয়ে বলছিলেন যে এতদিন ধরে তাদের নৈতিকতার যে ভিত্তি ছিল, অর্থাৎ খ্রিস্টীয় বিশ্বাস, সেই পিলারটা ভেঙে পড়েছে। আচ্ছা। এখন মানুষকে আর ঈশ্বরের নির্দেশের জন্য অপেক্ষা করলে চলবে না। তাকে নিজের জীবনের অর্থ নিজেকেই তৈরি করতে হবে। আর এই নিজের অর্থ নিজেকে তৈরি করার যে অঞ্ছম নাম দায়িত্ব, সেখান থেকেই কি জঁপল ছাত্রের ওই কথাটা আসে, মানুষ স্বাধীন হতে বাধ্য? ঠিক ধরেছেন। স্বাধীনতা তো ভালো জিনিস, সেটা বাধ্য বা সাজার মতো কেন? দারুণ প্রশ্ন। কারণ সার্ত্রের কাছে এই স্বাধীনতা এক চরম দায়িত্বের বোঝা। জীবনের কোনো পূর্বনির্ধারিত চিত্রনাট্য নেই, কোনো অজুহাত দেওয়ার জায়গা নেই। মানে আমি পরিস্থিতির শিকার, এই কথাটা বলার সুযোগ নেই। একদম। আপনার প্রতিটি সিদ্ধান্তের জন্য আপনি একাই ১০০% দায়ী। এই ভারটাকেই উনি কন্ডেমড টু বি ফ্রি বলছেন। বেশ গভীর। এরপর ছিল মার্টিন হাইডেগারের ডাসাইন শব্দটি। ডাসাইন। হ্যাঁ, এটা তো শুধু মানুষ শব্দের জার্মান প্রতিশব্দ নয়। না, একেবারে না। তার নিজের অস্তিত্বটাই একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। মানে একটা পাথর তো নিজের অস্তিত্ব নিয়ে ভাবে না। ঠিক। একমাত্র মানুষই প্রশ্ন করে, আমি কে, আমার জীবনের অর্থ কি। এই প্রশ্ন করার ক্ষমতাটাই ডাসাইনকে জগতের অন্য সব বস্তু থেকে আলাদা করে। আর সবশেষে ছিল সোরেন কিয়ারকেগার্ডের বিশ্বাসের লাফ বা লিপ অফ ফেইথ। কিয়ারকেগার্ড মনে করতেন যুক্তি দিয়ে ঈশ্বরকে জানা যায় না। যুক্তি আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু তারপর অসীমের সাথে সম্পর্ক তৈরি করতে হলে ব্যক্তিকে যুক্তির নিরাপদ কিনারা থেকে ঝাঁপ দিতে হয়। এটা একটা ব্যক্তিগত ঝুঁকিপূর্ণ লাভ। কি অদ্ভুত ব্যাপার, একদিকে কিয়ারকেগার্ড বলছেন যুক্তি থেকে ঝাঁপ দিতে, আর অন্যদিকে হাইডেগারের শিক্ষক এডমান্ড হুসেল দর্শনকে একটা কঠোর বিজ্ঞান বানাতে চেয়েছিলেন। ঠিক তাই। ৪৮ নম্বর প্রশ্নটা হুসেলের দর্শন নিয়ে ছিল। উনি কি চেতনার কাজ করার পদ্ধতিটা বুঝতে চেয়েছিলেন? ওনার ওই ইন্টেনশনালিটি ধারণাটা কি? ওটা হুসেলের দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে। সহজ করে বললে আমাদের চেতনা অনেকটা একটা টর্চ লাইটের মতো। টর্চ লাইট? হ্যাঁ, এটা শুধু অন হয়ে থাকতে পারে না, এটাকে সবসময় কোনো না কোনো কিছুর দিকে তাক করে রাখতে হয়। চেতনা সর্বদাই কোনো কিছুর চেতনা। সেটা একটা স্মৃতি হতে পারে, বা সামনের কফির কাপটা, বা কোনো একটা পরিকল্পনা। চেতনা কখনো শূন্য থাকে না। তাহলে হুসেল দর্শনকে বিজ্ঞান বানাতে চাইলেন, আর তার ছাত্র হাইডেগার আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রকাশ অর্থাৎ প্রযুক্তি, তারই একজন বড় সমালোচক হয়ে উঠলেন। দর্শনের ইতিহাসে এরকম উদাহরণ প্রচুর। ৩৯ নম্বর প্রশ্নটা ছিল হাইডেগারের প্রযুক্তি দর্শন নিয়ে। অ্যান ফ্রেমিং বা গেস্টেল বলতে তিনি কি বুঝিয়েছেন? হ্যাঁ, এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। হাইডেগারের মতে আধুনিক প্রযুক্তি শুধু কিছু যন্ত্র নয়, এটা জগৎকে দেখার একটা বিশেষ চশমা। আর এই চশমা দিয়ে তাকালে সব কিছুকে ব্যবহারযোগ্য সম্পদ বলে মনে হয়। একদম। এই চশমা চোখে দিলে
একটা নদীকে আর নদী মনে হয় না, মনে হয় জলবিদ্যুৎ উৎপাদনের একটা উৎস, একটা জঙ্গলকে মনে হয় কাঠের যোগান, সবকিছুই হয়ে যায় স্ট্যান্ডিং রিজার্ভ বা মজুদ সম্পদ। এর সবচেয়ে ভয়ের দিকটা কি? সবচেয়ে ভয়ের দিক হল এই চশমা দিয়ে তাকালে মানুষও আর মানুষ থাকে না, সেও একটা সম্পদে পরিণত হয়। একটা উদাহরণ দিলে কেমন হয়? আজকের যুগে ভাবুন, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের কিভাবে দেখে। সে আমাদের আনন্দ, দুঃখ, স্বপ্ন নিয়ে ভাবে না, সে আমাদের ইউজার হিসেবে দেখে, একটা ডেটার উৎস, এঙ্গেজমেন্টের একক, বিজ্ঞাপনের লক্ষ্যবস্তু। এটাই এনফ্রেমিং। হ্যাঁ, সিস্টেমটা আমাদের নিজের প্রয়োজনে আমাদেরকেই একটা সম্পদে পরিণত করে। এই আলোচনাটা আমাদের শেষ প্রশ্নের দিকে নিয়ে আসছে, 40 নম্বর প্রশ্ন। রিচার্ড রটে। হ্যাঁ, রটি সিস্টেম্যাটিক দর্শনের পরিবর্তে এডিফাইং বা শিক্ষামূলক দর্শনের কথা বলেছেন। সিস্টেম্যাটিক দর্শন মানে কি? ওই আয়না তৈরির প্রকল্প, যা বাস্তবতাকে সঠিকভাবে প্রতিফলিত করবে? হ্যাঁ, কান্ট বা প্লেটোর মতো দার্শনিকরা সেটাই করতে চেয়েছিলেন। তারা সত্যের একটা চিরস্থায়ী ভিত্তি খুঁজছিলেন। কিন্তু রটির মতে ভিটগেনস্টাইন বা হাইডেগারের মতো দার্শনিকরা অন্য একটা কাজ করছিলেন। ঠিক, তারা আয়না তৈরি করতে চাননি। তাহলে তারা কি করতে চেয়েছিলেন? তারা চেয়েছিলেন আলোচনাটাকে বাঁচিয়ে রাখতে। তাদের কাছে দর্শনের কাজ চূড়ান্ত উত্তর দেওয়া নয়, বরং একটা চলমান কথোপকথন চালিয়ে যাওয়া। মানে দর্শন কোনো বানানো বাড়ি নয়, বরং একটা অনন্তকালের আড্ডা। খুব সুন্দর বলেছেন, একদম তাই। তাহলে এই 10টা প্রশ্নের মানচিত্র ধরে আমরা যেন আধুনিক দর্শনের মূল রাস্তাগুলো একবার ঘুরে এলাম। নীতিশাস্ত্রের বাস্তব সমস্যা থেকে শুরু করে ভাষার সীমাবদ্ধতা, অস্তিত্বের সংকট, আর সবশেষে দর্শন জিনিসটা আসলে কি, সেই প্রশ্নে এসে পৌঁছলাম। প্লেটোর আদর্শ রাষ্ট্র থেকে হাইডেগারের প্রযুক্তি সমালোচনা, এই সব ধারণাই আজ আমাদের বিশ্বকে বোঝার জন্য অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে গেলে কেমন হয়? নিশ্চয়ই। আমরা দেখলাম হাইডেগার প্রযুক্তিকে জগৎ দেখার এমন এক পদ্ধতি হিসেবে চিহ্নিত করেছেন যা সব কিছুকে, এমনকি মানুষকেও, একটা সিস্টেমের অন্তর্ভুক্ত করে ফেলে। অন্যদিকে রটি দর্শনের সেই ধারার প্রশংসা করেছেন যা কোনো সিস্টেম তৈরি করে না, বরং একটা উন্মুক্ত চলমান কথোপকথনকে গুরুত্ব দেয়। এখন প্রশ্ন হল, আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত যুগে, যেখানে প্রযুক্তি আমাদের সব কিছু নিখুঁত এবং সিস্টেম্যাটিক উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে আমরা কিভাবে রটির বলা ওই এডিফাইং বা দার্শনিক কথোপকথন চালিয়ে যেতে পারি? যখন আমাদের যন্ত্রগুলোই চূড়ান্ত ফলাফল দেওয়ার জন্য তৈরি, তখন আমরা কিভাবে একটা উন্মুক্ত, সমালোচনামূলক এবং অসম্পূর্ণ চিন্তাভাবনার অভ্যাসকে বাঁচিয়ে রাখব? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.